সো আমাদের আজকের লেকচার টপিক পিএইচডি টু এইচটিএমএল। সো প্রথমে আমরা পিএইচডি ফাইলটা ওপেন করি। এই ফাইলটা বানায় কারা? পিএইচডির এই যে ফাইলটা, এই ফাইলটা বানায় হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনার তারা, বুঝা গেছে? সো একটা একটা অফিসে কয়েক ধরনের লোক লাগে। হ্যাঁ, এডিট করা যায়। এখানে পিএইচডিটা মানে হলো এখানে লেয়ারগুলো আলাদা আলাদা থাকে, এটা হচ্ছে যে মানে অ্যাডভান্টেজ। হ্যাঁ, প্রত্যেকটা লেয়ারে দিয়ে কাজ করা যায়। এখন এই আমাদের অফিসে আসলে প্রজেক্ট একটা সফটওয়্যার ডেভেলপ কিভাবে হয়, একটা কোম্পানিতে গল্পটা এরকম। আমরা কোম্পানিতে যখন কাজ করতাম ইন্ডাস্ট্রিতে, তখন হচ্ছে এরকম হয়তো একটা ক্লায়েন্ট সে তার আইডিয়ার কথাটা মৌখিকভাবে বলতো প্রথমে, বলার পরে দেন হচ্ছে যে যেটা আমরা করতাম সেটা হচ্ছে সে ধরো আমার একটা সাইট লাগবে, রেজাল্ট ম্যানেজমেন্ট, একটা স্কুল বললো আমার রেজাল্ট ম্যানেজমেন্ট সাইট লাগবে। এখন একটা রেজাল্ট ম্যানেজমেন্ট সাইটে কি কি জিনিস থাকবে, একজন যে লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে কি করে, সে ওইটাকে একটা আঁকে, একটা স্কেচ তৈরি করে, গ্রাফিক যে ডিজাইনার আছে ওকে বলে তুমি এটাকে পিএইচডি করো। করার পরে সে এরকম হচ্ছে যে ওই স্কেচ হাতে এঁকে দেওয়া অনুযায়ী সে ওয়েবসাইটে কিরকম হইতে পারে সেভাবে সে এরকম একটা দাঁড় করায়, বুঝা গেছে? তো ওর কাজ কিন্তু এটা এখান থেকে এই পর্যন্তই, যে গ্রাফিক ডিজাইনার ও কি করবে, এরকম একটা দাঁড় করাই দিবে। দেওয়ার পরে এইটা তখন আমরা ক্লায়েন্টকে আবার ওই অফিসের যে মালিক সে ক্লায়েন্টকে দেখায়, দেখো তোমার যে কনসেপ্টটা এটা এরকম হবে, ডাটা ফ্লো এরকম হবে, ঠিক আছে কিনা? ও তখন বলে যে ঠিক আছে, কিন্তু এই ব্ল্যাক কালারটা না ভালো লাগতেছে না, তুমি এখানে অন্য একটা কালার দাও। এইটা আবার যে ফটোশপে কাজ করে তাকে আবার বলে গ্রাফিক ডিজাইনারকে, ও আবার সাথে সাথে দেন এটা চেঞ্জ করে দেয়, এখান থেকে কালারটা নিয়ে চেঞ্জ করে আবার একটা দেয়, বিল দেয়, দিয়ে এটা আবার ক্লায়েন্টকে দেখি, তখন ক্লায়েন্ট দেখে যে হ্যাঁ এটা ঠিক আছে। এটা যখন ক্লায়েন্ট কনফার্ম করে তখন এই পিএইচডিটা চলে যায় যে ওয়েব ডিজাইনার টিম আছে তাদের কাছে। তো এখানে এটা আমাদের অফিসের এমপ্লয়ি, এর মধ্যে থেকে 5 জন আছে যারা গ্রাফিক ডিজাইনার, 10 জন আছে যারা কি করে, যারা হচ্ছে ওয়েব ডিজাইন করে, আর বাকি 10 জন ডেভেলপমেন্টে কাজ করে। সো এই ফাইলটা তখন চলে যাবে ওয়েব ডিজাইনার টিমের কাছে। ওয়েব ডিজাইনার কি করবে, এই পিএইচডি ফাইল থেকে হুবহু এইচটিএমএল স্ট্যাটিক একটা ফাইল তৈরি করবে, এইচটিএমএল ফাইল তৈরি করবে। এইটুকু করার পরে ডেভেলপাররা কি করে, এইটাকে ডাইনামিক ওয়েবসাইটে পরিণত করে। এটা হচ্ছে একটা সফটওয়্যারের ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, বুঝা গেছে? তখন এটা যখন কমপ্লিট হয়ে যায় তখন আবার কি করে, ওই ডেভেলপাররাই লাইভে আপলোড করে ক্লায়েন্টকে দেখায়, লিঙ্ক দেয় ক্লায়েন্টকে। তখন ক্লায়েন্ট ওই লাইভে চেক করে যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে দিল, নাইলে বলে ওকে ফাইন, এটাই। তখন ক্লায়েন্ট সে তার পেমেন্ট করে দেয়। এর মধ্যে পেমেন্ট সে একবারে কিন্তু কোনো কোম্পানি নেয় না, ফেজ ওয়াইজ পেমেন্ট নেয়, যে তোমার এই কাজটাকে টোটাল 3 ভাগে ভাগ করবো। পিএইচডি করার পরে তোমাকে একটা পেমেন্ট তুমি করবা, ওয়েব ডিজাইন স্ট্যাটিক ডিজাইন করার পরে তুমি একবার আমাকে একটা পেমেন্ট করবে এত পার্সেন্টেজ, আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি আর একটা পেমেন্ট করবা। এরকম ফেজ ওয়াইজ পেমেন্ট করে ক্লায়েন্টের কাছ থেকে। সো বোঝা গেছে? সো এখন এখন মনে করো আমরা ওয়েব ডিজাইন টিমের কাছে আসছে ফাইলটা। সো আমরা এখন কাজ করতেছি অ্যাজ এ ওয়েব ডিজাইন টিমে। সো অ্যাজ এ ওয়েব ডিজাইনার এখন আমরা কাজ করতেছি। সো ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে গেলে আমার প্রথম কাজ হবে এটা ওপেন করলাম, করার পরে এবার এই যে ফাইলটা, ফটোশপের কাজ তো সবাই মোটামুটি ছবি এডিট করার চেষ্টা করে না, এমন কেউ নাই নাকি? একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম, একটু সাগরের মধ্যে নিজেরা ফেলালাম, তাই না? এসব করে তো অনেকে। আচ্ছা, এখন দেখবো আমরা ফটোশপের যদি এখন এক ফটোশপ পড়াইতে গেলেই আবার মেলা পড়াইতে হবে। খুব সিম্পল, যেটুকু দরকার সেটুকু আমি দেখাবো, ঠিক আছে? এই যে আমরা বাম পাশে কতগুলো জিনিস দেখতে পাচ্ছি না, লেয়ার্স, এই যে লেয়ার্স দেখা যায়, এটাকে বলে এসে বড়, এটা করা যাবে না। হ্যাঁ, এই জানে একটা অপশন আছে লেয়ার, তো এখানে
এই যে অটো সিলেক্টে যদি টিক দেওয়া থাকে উপরে, তাহলে এই যে কি বলে, এই যে কার্সরটা আমি যেটার উপরে ক্লিক করব আমার ডান পাশ থেকে ওই লেয়ারটা সিলেক্ট হবে। যেমন এই যে লোগোটা আমার কোন লেয়ারে আছে, সিলেক্ট করলাম, ডানে চেঞ্জ হয়েছে না একটা, এইটা সিলেক্ট হয়ে গেছে, মার্ক হয়ে গেছে। তার মানে কি আমি বুঝতেছি যে এই যে শেপ 2 কপি 6 এইটাই হলো আমার এই লোগোর জন্য দায়ী। যদি তাই হয় আমি আরো কনফার্ম হয়ে নিব। এর পাশে চোখ বাটন আছে, চোখ আইকনে আমি ক্লিক করব, করে যদি অফ করে দিব, দিয়ে যদি দেখি যে ওই জিনিসটা ভ্যানিশ হয়ে গেছে আমার পিএইচডি থেকে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এটার জন্য এইটাই দেয়। সো আমাকে এটার উপরে কাজ করতে হবে। ক্লিয়ার? এই যে আমি কনফার্ম হয়ে নিলাম। নইলে অনেক সময় আমি ক্লিক করছি এর উপরে, না করতে গিয়ে একটু ঘুরে গেল, যে এখন তো শেপ 1 চলে গেল, তাই না? তো এখন কি আমার ইয়ে হয়েছে? হইতে পারে, কাজের সময় হইতে পারে, এজন্য একটু শিওর হয়ে নিতে হবে। সো আমরা আবারও ফিরে যাই আমাদের এখানে। এখন এইটা করতে গেলে নিয়ম কি, এই ছবিটা পুরো পিএইচডি থেকে অনলি ছবিটুকু যদি আমি নিতে চাই এক্সট্রাক্ট করে, এটা অনেকভাবে করে, ট্রিম করে করে কেউ। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে এটাকে আগে স্মার্ট অবজেক্টে বানাই, তাহলে এটা ভালো থাকে। কনভার্ট টু রাইট বাটন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন। তার মানে কি, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি মানে কপি করলাম, কন্ট্রোল এন মানে কি নতুন ফাইলে ওপেন করলাম। এখানে খেয়াল করবেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এটা কিন্তু অনেক সময় হোয়াইট থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার থাকতে পারে, সবসময় দিতে হবে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি, যে যেখানে রাখবো সেখানে বসে যাবে, তলা ফাঁকা, ঠিক আছে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সো ওকে দিলাম, ওকে দিয়ে কন্ট্রোল ভি দিব, পেস্ট। এবার দিয়ে দেখো যে শুধুমাত্র ওই লোগোটাই আসছে আমার। পরে আর আমরা নর্মালি কি করি, ক্রপ করি, ক্রপ করে আবার দেখি যে ঠিকঠাক হলো কিনা, আবার আরেকটু ক্রপ করি। ঠিক আছে, দরকার নাই আমার, শুধু জাস্ট ওই লেয়ারটা ধরে ওই লেয়ারের মাপে এখানে অটোমেটিক্যালি নতুন একটা উইন্ডো তৈরি হবে। সো এটাকে আমি সেভ করবো অলওয়েজ পিএনজি ফরম্যাটে। পিএনজি ফরম্যাটে সেভ করার নিয়ম কি, কন্ট্রোল অল্ট শিফট একসঙ্গে এস চাপ দিলে কি হবে, এই যে পিএনজি ফরম্যাটে আমি লিখে দিব, রুলস লিখে দিব, দিয়ে সেভ দিলাম। দেওয়ার পরে সে আমি কোথায় কাজ করতেছি, আজকে আমার নম্বরে এসে যাই, কয় তারিখ আজকে, 7। সেখানে ইমেজেস নামে একটা ফোল্ডার করলাম। একটা প্রজেক্ট যখন করতে হবে ওই ইমেজ নামে ফোল্ডার করে নিয়ে সকল ইমেজ ওই ফোল্ডারে রেখে দিতে হবে। সো দিলাম, দেওয়ার পরে নাম দিলাম এটা লোগো, তাই তো, এটা দিলাম। তাহলে কি আমার এখন হয়েছে না, ওই যে ইমেজটা চলে আসছে আমার এখানে, তাই তো। আমার একটা ইমেজ হয়ে গেল। আর একটা ইমেজ আমরা ছোট ছোট ইমেজগুলো নিয়ে নিব, তাতে আমাদের টাইম অনেক বেঁচে যাবে। এই যে সার্চ বক্স, এরকম একটা সার্চ বক্স বানাইতে গেলে আমাদের অনেক লেট হয়ে যাবে। সো আমি ক্লায়েন্টকে দ্রুত ডেলিভারি করার জন্য কি করলাম, এই সার্চ বক্সটাও আমি নিয়ে নিলাম। তাহলে আমার আগের কাজ শেষ, তাই তো। একটা ফাঁকা ক্লিক করে নিলাম, নিয়ে আবার কার্সর সিলেক্ট করলাম, করে এবার সার্চ বক্সে দিলাম। দেওয়ার পরে দেখা গেল কি, হ্যাঁ এই যে সার্চ বক্সটা চলে আসছে। এখন এইখানে সার্চ, হ্যাঁ ছোট একটা সার্চ বক্স, এই যে ম্যাগনিফায়ার, তাই না। এটাকে কি বলে, এটাকে এটা বাটন বলে। সেটা বাটন দিয়েও আমরা করতে পারতাম, তো আমরা ও ঝামেলায় যাচ্ছি না, স্টাইল চেঞ্জ করা করে সব ঝামেলায়, শুধু ইমেজটা নিয়ে নিব। সো এখানে শুধুমাত্র শেপ 5-এ কি আছে, ওই যে ম্যাগনিফায়ার আইকনটুকু আছে। এখন আমার তো ওর নিচের ব্যাকগ্রাউন্ড সহ লাগবে। সো ব্যাকগ্রাউন্ডটা আবার কোন শেপে আছে দেখিনি। আচ্ছা এটা শেপ 5, তাই তো। শেপ 5 আগে মুছে দিলাম, তাহলে আবার হলো শেপ 4। তাহলে শেপ 4 আর শেপ 5 এই দুটো মিলে কি একটা সার্চ। তাহলে আমাকে কি করতে হবে, এই দুইটাকে মার্জ করে নিতে হবে। দুইটা লেয়ার কি করব, সো দুইটা লেয়ার সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে। চাপার পরে কি করলাম, এটাকে বেটার প্র্যাকটিস হলো, গুড প্র্যাকটিস হলো কি, যে দুটার ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেওয়া যায়। ঠিক আছে, লেয়ার তৈরি করে নিলে সুবিধা হয়। তাহলে হয় কি, যে একটা যদি ইয়েও হয়ে যায়,
মানে নষ্টও হয়ে যায়, তাহলে আমার লেয়ারটা নষ্ট হবে না, ডুপ্লিকেট অরিজিনালটা থেকে যাবে। সব ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, ঠিক আছে। ডুপ্লিকেট হলো কি, যে শেপ 4 কপি, তাই না? শেপ 4 কপিকে আমরা কি করব, এটাকে মার্জ কই, মার্জ শেপ দেয়া দিলাম। মার্জ শেপ দিলে কি হবে, মার্জ লেয়ার অপশন নাই কেন? যদি থাকে তাহলে মার্জ লেয়ার করবেন, না থাকলে ডিরেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিবেন, ঠিক আছে। দিয়ে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, আসছে না? বাটনটা চলে আসছে। তো কি করলাম, মার্জ লেয়ার পাইলাম না, তার মানে ওরা দিল না মার্জ। দ্যাট মিনস না দিলে বুঝবেন লেয়ার করা, মার্জ করার প্রয়োজন নাই। সো তখন কি করবেন, এটাকে কন্ট্রোল স্মার্ট অবজেক্ট করবেন, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, তারপরে তো সেভ করে নেবেন, ঠিক আছে। সেটা সেভ করে নিলাম। এবার আমি রুলগুলো লিখে দিই আপনাদের। গ্রুপ আলাদা জিনিস। গ্রুপ এখানে আছে, প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ আছে। আমার গ্রুপ দরকার না অ্যাকচুয়ালি এখানে। হ্যাঁ, ওকে। সো আমার যেটা দরকার ছিল আমি সেটা পেয়ে গেছি, এবং আমি এটাকেও সেভ করে ফেলি। সেভ করার নিয়ম কি, কন্ট্রোল শিফট অল্টার এস, নাম কি দিব, সার্চ বাটন, ঠিক আছে। আচ্ছা, এবার রুল কি ছিল আমাদের এখানে, প্রশ্ন হলো ফটোশপ থেকে লেয়ার ওয়াইজ ছবিগুলা কিভাবে আমরা এক্সট্রাক্ট করে নিতে পারবো বা ট্রিম করা বলে এটাকে। স্পেসিফিক লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে। রাইট বাটন ক্লিক, choose convert to smart object, number 3, control A, control C, control N. Okay, control V, ঠিক আছে। সেভ।
ঠিক আছে, এই স্টেপগুলো আমরা এখানে ফলো করব। হ্যাঁ, সেভ দিলেও দেখলে নিজেরাই বুঝতে পারবে, আর কিছু লেখা লাগবে না। আচ্ছা, তাহলে হেডারটুকু বানানোর জন্য আমাদের যা কিছু দরকার আমরা পেয়ে গেছি কিনা? মোটামুটি পেয়ে গেছি। যদি আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ইমেজ না দেই, আচ্ছা এখন এই যে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, এর কালার কোড তো আমার লাগবে, তাই না? এটা আমরা পেয়ে যাব, সমস্যা নাই। তার আগে আমরা একটু করি, আমরা এটার মতো একটু কিছু করার চেষ্টা করি, ঠিক আছে? এর ক্ষেত্রে আমি একটা জিপ নিতে চাই। এই প্রজেক্ট যদি আমি করতে চাই, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? একটা নতুন ফাইল তৈরি করতে হবে। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? তারপরে কি কাজ? বুটস্ট্র্যাপ ইনক্লুড করে নাকি? সো আগের দিনের ক্লাস থেকে আমি ফাইলগুলো নিয়ে চলে আসি। CSS fonts JS, ওকে। খেয়াল করবে সব স্ক্রিনের দিকে। এখন কেউ কোনো কাজ করবে না। এই এদিকে কি হিমেল? কেউ কোনো কাজ করবে না, সবার চোখ থাকবে স্ক্রিনে। শুরু থেকে একটা কাজ করতেছে একটা প্রজেক্টে, এটা যদি না হয় বাসায় যেয়ে মনে থাকবে না যে শুরু থেকে আসলে কিভাবে কাজ করব। আর আমি অনেক কথা বলেও দিচ্ছি না যে ভিডিও দেখে পরে যে সব বুঝতে পারবেন, এটা ভাবলেও ভুল, ঠিক আছে? সো এটা আমাদের সব ফাইলগুলা, প্রয়োজনীয় ফাইলগুলো এখানে চলে আসছে। সো এখন আমার প্রথম যে কাজ সেটা হচ্ছে যে লিঙ্ক করা প্রয়োজনীয় ফাইলগুলোকে। প্রথমেই আমার বুটস্ট্র্যাপ ফাইল লিঙ্ক করার প্রয়োজন হবে। সো CSS এর মধ্যে বুটস্ট্র্যাপ ফাইলটা আমরা এখান থেকে পুরা এক্সটেনশন সহ কপি করে নিয়ে আসলাম। সো বুটস্ট্র্যাপের আমার লিঙ্ক হয়ে গেল। এখন হচ্ছে যে কাজ কি, জিপ নিয়ে একটা, তাই তো? এখানে কি কন্টেইনার আমার নেওয়ার প্রয়োজন আছে? নেই, কারণ এরা কি করছে, পুরো 100% করছে না ডিজাইনে। সো আমার প্রয়োজন নাই। ওকে, সো এখন আমি কি করব তাহলে? তার মানে এটা কি ক্লাস লার্জ ডিভাইসে যদি করি, সবগুলোই 12। যেহেতু আমার ডিভাইস লার্জের ক্ষেত্রে আমি আপাতত করে দেখাচ্ছি। এটা জিপ আমি নিয়ে ফেললাম, ঠিক আছে না? এখন এই ক্লাসে একটা হাইট লাগবে, তার মানে আমার একটা কাস্টম ক্লাসও নিতে হবে, তাই তো? CSS এর মধ্যে আমি একটা কাস্টম CSS বানাই, যেটা আমি আমার CSS গুলা লিখব, ঠিক আছে? তাহলে কাস্টমটাকেও তো লোড করাতে হবে। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? নেই। প্রথম কাজ কি আমার, ডিজাইনে দেখেন যে এখানে এই জিপটাকে কি করতে হবে? এই একটা জিপকে এখন হাইট লাগবে কি লাগবে না? হাইট কত হাইট আছে এটা বুঝবো কি করে? PSDতে এইখানে যাব, যে একদম ধরে বলছে না হাইট কত, 53 পিক্সেল। ওই যে দেখেন পাশে লেখা দেখাচ্ছে ছোট করে, আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এখন হয়তো কিছুটা দেখতে পারবেন।
55 পিক্সেল, ঠিক আছে। সো আমি একটা হাইট নেব 50, কিন্তু এখানে সমস্যা আছে, নিচে একটা শিরা টাইপের আছে। হ্যাঁ, আচ্ছা ইমেজ নিলে অ্যাপ্রোপ্রিয়েট হতো। সো আমরা দুটাই দেখব। সো প্রথমে আমরা আগে একটু কালারটা দিয়ে নিই। সো আমাকে একটা জিব নিতে হবে। এই যে জিব এরিয়া, এর হাইট থাকতে হবে কত? 55। এখন এটা আমরা ইনলাইনেও লিখতে পারি, যেহেতু প্রফেশনাল কাজ করতেছি। সো আমরা এখানে ইনলাইনে আর লিখবো না। এখন আমরা লিখবো কি মেথডে? এক্সটার্নাল মেথড। তো এক্সটার্নাল মেথডে তাহলে এখানে একটা ক্লাস বানাই, যে হেডার নামে একটা ক্লাস বানালাম, ঠিক আছে। সো এই হেডার যদি ক্লাস বানাই, তাহলে এই হেডারে এখানে সিএসএস লিখতে হবে না? পারি? ওর কালার কি দেখবো? এই যে বাম পাশ থেকে দেখেন একটা ড্রপ আছে, ড্রপে ক্লিক করলে এখানে একটা কোড জেনারেট হয়েছে, দেখা গেছে। এটা হ্যাশ কপি করলাম। সো ব্যাকগ্রাউন্ড কালার, শুধু ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন, ঠিক আছে। তাহলে আমি একটা কালার দিয়ে দিলাম। আর কি কি করতে হবে? এইটুকু বানানোর জন্য আমার এটুকুই যথেষ্ট। পুরো জিপটা বানানোর জন্য। এবার আমি দেখি ওই আউটপুটটুকু পাই কিনা। আমরা সেভ করছিলাম না, ঠিক আছে। আসছে না? এই যে এক্সাক্ট আসতেছে না, এর কারণ হলো ওই যে নিচে একটা শেডের কথা বলছিলাম না, ওইটুকু মিসিং আছে। তো আমরা চাইলে ওইটাকে একটা ইমেজ আকারেও কেটে নিতে পারতাম। তো আপাতত ধরেন যে হয়েছে এটুকু, ধরেন এত পারফেক্ট এখন করা লাগবে না, কারণ সব যদি ইমেজ দিয়ে দেখাই তাহলে আবার দুইটা মিক্সড করে ফেলবেন, শেখানোর জন্য আপাতত এটা রাখলাম। সো এখন নিচের এটাকে আমরা ইমেজ দিয়ে দেখাবো, যে কালার দিলে কি করতাম আর ইমেজ ইউজ করলে কি করতাম, ঠিক আছে। এটা যখন করব তখন। সো প্রথম কাজ কি? এরপরে এর ভেতরে দুটো ভাগ, এই জিবের ভেতরে কি করতে হবে? আমাকে আবার দুটো জিব নিতে হবে, যে জিবের একটাতে থাকবে লোগো আর একটাতে থাকবে সার্চ বক্স। সো এর সাইজ হবে দুইটা জিব। এটা হচ্ছে হেড লেফট, আর একটা হচ্ছে হেডার রাইট, ঠিক আছে না? লেফটে আমরা রাখবো কি? রাখবো হচ্ছে লোগো। তাহলে এটাকে আমরা কিভাবে রাখতে পারি? একটা ইমেজ ট্যাগ নিয়েও আমরা রাখতে পারি, অথবা ইমেজ ট্যাগে নিয়ে এর মাঝখানে একটা ইমেজ ট্যাগ নিই, ব্যাকগ্রাউন্ড দিয়েও দেওয়া যায়। ভেতরে একটা জিব নিয়ে ওই জিবের ব্যাকগ্রাউন্ড হিসেবেও দেওয়া যায়। যেহেতু আপনারা ইমেজটা শিখছেন, ইজিলি মনে হচ্ছে এটা দেখায়। ওকে, সো ইমেজ ইমেজ নামে একটা ফোল্ডার ছিল আমার, তাই না? স্ল্যাশ দিয়ে ওই ইমেজের নামটা কি ছিল? লোগো। লোগো দিছিলাম না? লোগো ডট পিএনজি। এখন এই ইমেজের উইথ কত হবে আর হাইট কত হবে? ইমেজ তো আমাদের ওখানে যা আছে এখানেও তাই পাবে, সমস্যা নেই। 151/25, তাই তো? আচ্ছা, দেখি কি হয়। আগে ছবিটা আমরা আউটপুটটা একটু দেখি। ইমেজটা যে সাইজে ছিল ওই সাইজে বসে গেছে। এখন আমার কি কাজ? এখন আমার কাজ হচ্ছে পিএইচডিতে যেই পজিশনে আছে সেই পজিশনে আমাকে দিতে হবে। এর জন্য আমরা কি করব? দেখব যে এটা বাম থেকে কত দূরে আছে।
উইথ 50 60, তাই না? তার মানে এটা আমাকে 60 যদি আমি প্যাডিং দেই, 60 প্যাডিং লেফট হবে কত? আচ্ছা, এই হেড 1 হেড এল এ যদি আমি একটা প্যাডিং ইউজ করি, এর ভিতরে আমরা প্যাডিং ইউজ করতে পারি না? এই হেড এল ক্লাসে প্যাডিং লেফট দেবো 60 পিক্সেল, সরছে না? বাম থেকে সরছে। এবার আমি কি করব? হ্যাঁ, এখানে মার্জিন দেবো না, মার্জিন দিলে তো জিপ সহ মুভ করবে, এজন্য ওর ভেতরের কন্টেন্টকে আমি সরাচ্ছি। সো প্যাডিং ইউজ করব। সো এই সেলে আমরা কি করব? সিএসএস লিখব, প্যাডিং উপরে কত যাবে? তাহলে উপরে এখানে কত ছিল? তো লেফটে তো 60, আর উপরে এখান থেকে ধরে দেখব 20 বা 21, ঠিক আছে? 20 দিলেই হবে। উপরে হচ্ছে 20 পিক্সেল, রাইটে 0, বটমে 0, আর 60। বোঝা যাচ্ছে? যা শিখছে তার মধ্যে কমন পড়ছে না? আচ্ছা, উপর থেকে ব্যাপার আছে, এরা বডিতে ডিফল্ট কিছু প্যাডিং ট্যাডিং ওরা পায়, ঠিক আছে? আচ্ছা, ওগুলো পরে, ওগুলো এখন দরকার নাই। তো আমরা যেটা দেখলাম যে যদি আমরা কত দেই, 20 দিলে একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? আমরা কি করতে পারি? দিলে ঠিক আছে। ওকে, আমরা এখানে 13 দিলাম। তাহলে আমার কি হয়ে গেল? আমার হেডার লেফট কমপ্লিট, ঠিক আছে? এখন দরকার কি আমার? রাইট। তাহলে আরো একটা জিপ তো আমি নিয়েছি, তাই তো? এই জিপের মধ্যে কি থাকবে বলেন তো? এই সার্চ বক্স বানাতে গেলে কি করা লাগবে? কি ট্যাগ ইউজ করা লাগবে এইচটিএমএল এ আমার? তাহলে এটা দেখেন, এটা দেখা যাচ্ছে যে কত হইতে পারে আনুমানিক 100% এর মধ্যে যদি আমরা ইয়ে দিই, পুরোটা হিসাব যদি আমরা করি, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব যে পুরোটার উইথ কত? 1366। 1366 মধ্যে প্রথম অংশটুকু কত? 897। তাহলে কত পার্সেন্টেজ হয়? 1397 যদি 100% হয়, তাহলে এটার জন্য কত হবে? হিসাব করেন। 1364 জন্য যদি 100% হয়, তাহলে একের জন্য কত, আর 893 জন্য কত? 1364 জন্য 100%, আর এটা কত? 897। ইঞ্জিনিয়ার হিসাব করেন। 894। কত পার্সেন্ট হবে? 65 যদি হয়, তার মানে কি 10 ভাগের 6 ভাগ, 6.5 ভাগ, তাই তো? 8 আর 4 দেন, 8 আর 4। সো হেডার লেফট এর উইথ কত হবে?
এটা আসলে যখন বুটস্ট্র্যাপ ছিল না এরকম, তখন এই ডিজাইনটা আসছে, তখন আমরা এগুলা সব দিয়ে করতাম, বুটস্ট্র্যাপ ইউজ করতাম না, ঠিক আছে। তাহলে একটা দিলাম 8 আর একটা দিলাম 4, এর মাঝখানে কি বক্স নিতে হবে? ইনপুট বক্স, এটা তো কোনো সন্দেহ নেই নাকি? টেক্সট হয়েছে না, একটা জিনিস। আর এর পাশে হবে কি, একটা বাটন ট্যাগও দিতে পারি, আবার ইনপুট টাইপ দিয়েও দিতে পারি। এই যে তাহলে এই বাটনের চেহারা কিরকম হয়েছে? খারাপ হয়েছে না? এর মতো কি হয়েছে? এর মতো তো হয় না। তাহলে ওর ব্যাকগ্রাউন্ড একটা কি আছে, ওর আবার একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে ব্ল্যাক কালারের, তাই না? তাহলে আমাদের ওই ইমেজটাও লাগবে। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি এই কোড দিয়ে। হ্যাঁ, ক্লায়েন্টের মতো করলে পিএইচপি টু এইচটিএমএল তোমাকে সার্চ করবে বেশি, এমনি এমনি দেখি যত সম্ভব, মানে যতটুকু চাই তুমি, যত ক্লায়েন্টের একদম পিএইচডির মতো যত বেশি করা যাবে, ক্লায়েন্ট তত বেশি খুশি হবে। ক্লাস নিলাম কি একটা সার্চ এফএলজি, সার্চ ফিল্ড। তাহলে এই নামে একটা কি করলাম, সার্চ ফিল্ডে আমার কি দিতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ওই যে কোডটা দিয়েছিলাম সেটা হবে। সার্চ ফিল্ড একটা ক্লাস নিলাম যাতে ওর না ওইটা চেহারাটাকে আমরা ওরকম তৈরি করতে পারি। যদি ইমেজ নিতাম হুবহু এরকম হতো, বাট আমরা কালার নিলাম, ঠিক আছে। সো তারপরে কি আছে, বাটনের মধ্যে কি দিতে হবে? ওর মাঝখানে ওরকম একটা ছবি দিতে হবে, এটা আমরা ইমেজ দিয়েও দিতে পারি। আবার এবারে আমরা দিয়ে দেখাই, আগে তো একটা ইমেজ দিয়ে দেখাইছি, এখন একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাই, ঠিক আছে। এই ধরো আমার বাটন, তাহলে বাটনের মাঝখানে আমার কি দিতে হবে? একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, একটা জিপ নিই। তাহলে সার্চ বাটন, এই সার্চ বাটনের ব্যাকগ্রাউন্ড দিয়ে ইউআরএল কি আছে আমার এই কোড যেখানে আছে সেখান থেকে পাথ কি, img স্ল্যাশ ওই ইমেজের নাম কি ছিল আমার, সার্চ বাটন ডট পিএনজি, তাই না? এই ফোন বাজে কার, ঠিক আছে। এখন এর উইথ হাইট দিতে হবে। এর উইথ হাইট কত ছিল? 31/28, তাই তো? উইথ দিব 31 পিক্সেল, হাইট দিব 28 না? তার মানে কি ইমেজের পাথটা সব পায় নাই, ঠিক আছে।
পাইছে। পাঁচটা কেন পায় না? একই কথা, সিঙ্গেল ডাবল পজিশন একই। ওহো সরি, আমার তো সিএসএস ফোল্ডারে আছে এটা, তাই না? সো ওটাকে তো যাইতে গেলে আমাকে আগে এখান থেকে বের হইতে হবে, তাই না? সেখান থেকে আগে আমাকে বেরোতে হবে, তারপরে ইমেজের পাথটা দিতে হবে। বেরোতে হবে মানে ডাবল ডট বেরোলাম, তারপরে কোথায় গেলাম? আইএমজি, তারপরে সার্চ বাটন। সবটা একবারে বললে আপনাদের মাথায় থাকবে না, থাকবে? আমি প্রথম দিনই যদি পাথ নিয়ে এত কথা বলি, তাহলে তো মেইন বেসিকটা রাখবেন নাকি অ্যাডভান্সটা রাখবেন? সো আজকে বেসিকটা আপনাদের মাথায় আছে, সো আজকে যে অ্যাডভান্সটা বলবো আপনার মাথায় থাকবে। সবকিছু বলার তো সময় এবং নিয়ম আছে, এবং এটা বলার আজকেই টাইম। সো এটা আমরা বুঝলাম যে এইটা আর এইটা। সো একটা জিপ নিলে তো ও আবার 100% জায়গা নিবে, তাই না? স্প্যান কি ইউজ করা যাবে এখানে? স্প্যান ইউজ করা যাবে না, স্প্যানে আবার ও পায় না। তাহলে এইখানে আমাদের কি করণীয় বলেন তো? যে এটাকে পাশাপাশি বসাইতে গেলে কি করা যায়? মাথায় আছে কিছু? আসতেছে না কে? আমরা এখন বুটস্ট্র্যাপ ইউজ করতেছি না। তাহলে এই যে 4 ভাগে ভাগ করছি আমরা রাইট প্যানেলটাকে, এটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি না? প্রথমটা হচ্ছে এটাকে দিব আমরা 4, এই 4কে আবার 12 ভাগে ভাগ করা যাবে। সো কল আপাতত 9 দিলাম, ঠিক আছে? যেহেতু টেক্সট বক্সের জন্য বেশি জায়গা লাগবে আর এটার জন্য কম জায়গা লাগবে, 3। সো ইনপুট বক্সটা যাবে কোথায়? 9 এর মধ্যে। আর এই সার্চ বক্সটা কোথায় যাবে? এখানে যাবে। পাশাপাশি আসছে না? 9 বেশি হয়ে গেছে, তাই তো? আমরা যদি এর উইথ কত, টেক্সট বক্সের উইথটা আবার আমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে যে উইথ আছে না, ওই উইথটাই আমাদের এখানে ব্যবহার করতে হবে। টেক্সট বক্সের উইথ কত? 220। টেক্সট বক্সের উইথ দিব হচ্ছে আমরা সার্চ ফিল্ড, এর উইথ দিব কত? 220 পিক্সেল। এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। আর এই সাইজটা বজায় রাখতে গেলে আমাকে কি করতে হবে? 9কে কমাইতে হবে। 9 কমাই কত দিব? তাইলে দেখতে হবে আমার কত দিলে হয়। হ্যাঁ, 7 দিই, তার মানে আরো কম দিতে হবে। 6, 5 দিলে সম্ভবত বেশি ছোট হয়ে যাবে। হ্যাঁ, 5 যদি আমরা রাখি আর এটাকে যদি আমরা 3 দিই, তাহলে একটা আরেকটার মধ্যে ঢুকে যাচ্ছে, তাই তো? 6টাই পারফেক্ট। এটা যদি একটু দূরে থাকে, এটা অল্প কমাই নিয়ে আসা যাবে, সমস্যা নেই। এই যে কল এলজি তো,
এটা মার্জিন পাই বাই ডিফল্ট 4 হইলে আরো সুন্দর দেখানো যেত, কিন্তু এখন আমাকে একটা কাস্টম লিখতে হবে। মার্জিন লেফট 0 পিক্সেল। প্যাডিং লেফট যদি 0 করে দিই তাও হবে, আবার এদিকে যদি প্যাডিং পাই বাই ডিফল্ট, এই যে আমরা যে বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করি না, কল LG3, কল LG3 তে আপনি গেলে এখানে দেখবেন যে ওরা বাই ডিফল্ট এই যে প্যাডিং লেফট আর প্যাডিং রাইটে 15 পিক্সেল দিয়ে দেয়, বুঝা গেছে? সেই জন্য আমরা কি করলাম, ওইটাকে 0 করে দিলাম, এই যে যাতে এই প্যাডিংটা সে না পায়। এখন আজকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস। ইম্পর্টেন্ট কি জিনিস দেখেন, প্যাডিং লেফট 0, আচ্ছা এখানে দেব 6 না, দেখেন আমি যে 0 দিয়েছি এটা কিন্তু ও পায় নাই। সার্চ বাটনে আমি যে 0 দিয়েছি এটা, ও সরি আমি তো সার্চ বাটনে দিয়েছি না, সার্চ বাটনে দেব না, আমি দেবো কল LG3। কারণ এটা কি হয়, এই কল LG3 ক্লাসে আমরা যেটা দেখলাম যে কল LG3 ক্লাসে এখানে এটা বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের প্যাডিং লেফট 15 পিক্সেল পায়, দেখা যায়? ওই যে এইটাকে আমরা এখানে যদি 0 দিয়ে দিই তাহলে এখানে 0 হয়ে যাবে, কিন্তু আমরা কি করব না, আমরা বুটস্ট্র্যাপের ক্লাসকে আমরা মডিফাই করব না, না করে আমরা আমাদের মতো একটা কাস্টম লিখব এবং এটাকে আমরা ইনলাইন লিখব। ইনলাইন লেখার কারণ কি, যে প্রায়োরিটিটা ওইটার বেশি হবে, ইনলাইনের কি প্রায়োরিটি বেশি, কারণ তা না হইলে আবার ওভাররাইট করবে বুটস্ট্র্যাপের CSS-টা। সো স্টাইল মার্জিন দিলাম, মার্জিন দিয়ে হচ্ছে আমরা লেফট সরি প্যাডিং লেফট 0, আর এটা আমার দরকার নেই, আমি তো এই ক্লাসে লিখবো না। হয়ে গেছে। এখন শুধু ওপর থেকে আমি একটু মার্জিন বা প্যাডিং দিয়ে দিব, দিলে আমার সেন্টারে চলে আসবে। সো এটা সেন্টার করতে গেলে আমাকে দেখতে হবে যে ওরা উপরে কত দিয়েছিল, আমরা আগে প্যাডিং টপ কত দিয়েছিলাম ওইটাই আবার দিব, দিলেই আমাদের এখানে সেন্টার হয়ে যাবে। সো আমার এই দুইটা কার মধ্যে আছে, এই দুইটার প্যারেন্টের উপরে দিব, তাহলে দুইটাই একসঙ্গে নামবে। এই দুইটার প্যারেন্ট কে, যে কল LG6 আর 3, এই দুইটার প্যারেন্ট কে হেড আর। সো হেড আর এর উপরে যদি আমরা প্যাডিং ইউজ করি 13 পিক্সেল, তাহলে যে আগে 13 ইউজ করছিলাম বামে, এখনো করলাম 13, তাহলে কি হয়ে গেল, বাম আর ডান সমান হয়ে গেল, বোঝা গেছে? সো প্যাডিং টপ দিব কত, 13 পিক্সেল দিলাম, আর সেন্টার হয়ে যাবে। তো আমরা একটা হেডার তৈরি করলাম, এই স্যার হেডার আরে তো আমার কিছু নাই, আছে CSS ক্লাস বানালাম, ক্লাস তো বানানোই আছে তাই না, প্যাডিং এগুলো সব 0, ঠিক আছে?
এইটুকু যেটা করলাম এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই আমার ডিজাইন ছিল, আমরা ওইটা এখানে দাঁড় করিয়েছি, শুধু মাঝখানে লিখতে হবে সার্চ। সার্চ লিখলে কি হবে, আরো সুন্দর করা যাবে। আর একটু কাজ করলে এই সার্চটা দেওয়ার জন্য প্লেস হোল্ডারের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। এইটা হ্যাঁ করব, আগে এইটুকু আমরা বুঝি কিনা দেখি। এইটা বোঝা গেছে, মোটামুটি বোঝা গেছে কিনা, তারপর নিজেরা যখন করবেন এটা আসলে বুঝতে পারবেন যে কাজ করার সময় আপনাকে কি করতে হবে। অনেক সময় রুল মানবে না, তখন জাস্ট চেঞ্জ করবেন। প্যাডিং এদিক ওদিক করা, তাই এ তো বোঝা যায় যে প্যাডিং মারবো। হ্যাঁ, তো এটা তো এখন ডিজাইন পার্টে তো আমার এটা দরকার নাই, ও তো ডেভেলপার যে সে করবে। যখন সার্চে ক্লিক করবে তখন, কারণ ওটা তো ওর ডাটাবেস থেকে কোয়েরি করে ডাটা তুলে নিয়ে শো করতে হবে, ওর ফাংশন আলাদা। যে ডিজাইনার ওর কাজ শুধু ডিজাইন করে দেয়া, আর ওই যে সার্চ ফাংশনকে ফাংশনেবল করার কাজ হচ্ছে ডেভেলপারের। সো নাও উই আর ওয়ার্কিং অ্যাজ এ ডিজাইনার। ক্লিয়ার হয়েছে না? পিএইচডির মতো মোটামুটি হয়েছে। পরেরটা দেখেন, পরেরটা ইমেজ। এই যে পরের যে পার্টটুকু ছিল এর নিচের এই যে পাতটা, এইটা আমরা দেখেই বুঝতেছি যে এটা আমাদের কি করা যাবে না, এটাকে আমরা সিএসএস দিয়ে বানাইতে পারবো না। এর মধ্যে গ্লো, এর মধ্যে তার মানে এর নিচে আরো আছে। সো গ্লো কপি 9 এটা একটা লেয়ার, আর একটা হচ্ছে শেপ 1, সরি শেপ 2, শেপ 2 আর গ্লো 9 এই দুটো মিলে কি হচ্ছে, এই জিনিসটা তৈরি হচ্ছে। সো দেখি এটাকে যদি আবারও আমরা মার্জ করব, মার্জের অপশন যদি পাই, এই যে মার্জ লেয়ার এবার আসছে কিন্তু, ঠিক আছে। মার্জ লেয়ার আসলে মার্জ লেয়ার করে দিব, দেওয়ার পরে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিব, দেওয়ার পরে ফর্মুলা কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এন, ট্রান্সপারেন্ট যদি থাকলো। এই যে ওইখানে যেটুকু ছিল হুবহু কিন্তু আমার চলে আসছে। আমি চাইলে পুরো ইমেজটাই ওইখানে বসাই দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। এর কারণ কি? কারণ হচ্ছে পুরো ইমেজটা বসাইলে এই ইমেজের যে সাইজটা হবে, ওসে যদি গতদিন দেখাইছিলাম না, 1 পিক্সেল যদি আমি কেটে নেই তাহলে আমার ইমেজের সাইজ আরো অনেক কমে যাবে। আমার টার্গেট থাকবে যে ওয়েবসাইটে যত কম ইমেজ ইউজ করা যায়, আর যদি ইমেজ ইউজ করতেই হয় তাহলে একটু টেকনিক্যালি করব, যাতে আমার সাইট লোড নিতে সময় বেশি না নেয়, দ্রুত যাতে লোড হয়। সো আমি 1 পিক্সেল কেটে নিচ্ছি এই যে মাঝখান থেকে, এই যে মাঝখান থেকে 1 পিক্সেল কেটে নিব, একদম 1 পিক্সেল থেকে 2 পিক্সেল, এরকম অল্প একটু কেটে নিব, ঠিক আছে। 10 পিক্সেল হলো, কেটে নিলাম। ওকে, এটুকু কেটে নিয়ে আমি কি করব, এটা ক্রপ করে নিই। এইটাকে এখন আমি সেভ করব। হেডার 2 দিলাম, ঠিক আছে। এই ইমেজটা কেটে নিয়েছে। এখন দেখেন আমার বানাইতে হবে টার্গেট কি, ফটোশপে আছে যে হেডারের মধ্যে আরেকটা কাজ করতে হবে, এই ব্ল্যাক এন্ড নিচে এরকম সাদা একটা জিভ আমাকে দিতে হবে। সো হ্যাঁ 12 দিলেই হচ্ছে। সো আমি একটা জিভ নেব, খুব সিম্পলি এখানে 12। উপরে এইটুকুর কাজ শেষ। এই যে হেডার 1 এর কাজ শেষ, এবার হেডার 2 তে যাই আমরা। এখন কাজ শুরু হচ্ছে কি, হেডার 2 এর মধ্যে যা কিছু হবে এটা কমেন্ট করা, যাতে কোড দেখে পরে বোঝা যায়। হেডার 2। সো এখানে আমরা জিপ নিলাম, নিয়ে এর ক্লাস দিব হচ্ছে দিয়ে এবার কি করব, এই জিপের আরেকটা ক্লাস নেব, যে ক্লাসে আমি কি কোড লিখব, যে ওর ব্যাকগ্রাউন্ড একটা উইথ হাইট দিব, উইথ 100% হাইট দিব, আর হচ্ছে কি হবে যে ওর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাইতে হবে। সো এটা ক্লাস নেই এখানে।
header 2 নামে একটা ক্লাস নিলাম। পুরো জিনিসটা খেয়াল করতে হবে, একটা কথা যদি না শুনেন পরে কিন্তু না বুঝলে আমাকে বলতে পারবেন না, এই গল্প করলে হবে না। header 2, তাহলে এর একটা হাইট থাকবে, তাই তো? বুটস্ট্র্যাপের ক্লাসে আমরা কোনো সিএসএস লিখবো না, মাইন্ডেড, ঠিক আছে? বুটস্ট্র্যাপের যে ক্লাস কল LJ3 বা এই টাইপের যে বিল্ট ইন ক্লাস, এতে আমরা কোনো সিএসএস লিখবো না। আমার দরকার হলে পাশে একটা ক্লাস আমি বানাই নিয়ে তারপর আমি কোড লিখবো। ক্লিয়ার? সো আমি লিখলাম হাইট হচ্ছে, এর হাইট কত? এই যে সেই ইমেজটা, তাই না? হাইট ছিল কত? 64। হাইট দেব কত? 64 পিক্সেল। উইথ তো আমরা 100% দেবো। এখন দেবো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ইউআরএল এর মধ্যে কে যাবে? একইভাবে, তাই না? আমরা এক পাত বেরোয় যাই, তারপরে আমরা আইএমজি পাবো। আইএমজি তে আমার কি আছে? ফাইলের নাম header2.png। এবার এখানে দেব কি? রিপিট এক্স। ব্যাকগ্রাউন্ড রিপিট, ওই যে গতদিন দেখাইছিলাম ব্যাকগ্রাউন্ড সিএসএস প্রপার্টি পড়ানোর সময়, ওই যে আগে লিখতাম কি বর্ডার স্টাইল, বর্ডার উইথ, 3 বার না লিখে এখানেও একইভাবে আমরা একবারে লিখে দিচ্ছি। সো রিপিট এক্স। এখন দেখো ওই সেভ দিনই নাকি? header2 আচ্ছা, এই পাশে আরেকটা কাজ করে আসি। এখানে আমরা দিয়েছিলাম কত? 639, তাই তো? সো এখানে আবার আমরা জিপ ক্লিয়ার করিনি, ক্লিয়ার ফিক্স দিয়ে আসি, হ্যাঁ, কারণ ওখানে 3 তো বাকি আছে। সো জিপ ক্লিয়ার ফিক্স। আসছে? হুবহু এরকম হয়েছে না? পিএইচডির মতো, হুবহু পিএইচডির মতো হয়েছে। কিন্তু আমরা কি এত বড় ইমেজ কাটছিলাম? আমরা তো কাটছিলাম অনলি 10 পিক্সেল। এই রিপিট না করলে কি হতো দেখেন। আচ্ছা, ও অবশ্য বাই ডিফল্ট করে নিয়েছে, ঠিক আছে, কিন্তু এতে ঝামেলা আছে। রিপিট না দিলে ও এক্স এবং ওয়াই, দেখো ওয়াই অক্ষ বরাবরও করে নিয়েছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে একটা এক্সট্রা একটা, কিন্তু ও না, ওইটা হচ্ছে টেক্সট বক্সের। ও এক্স এবং ওয়াই দুটো অক্ষ বরাবরও কাজ করছে, নিচেও একটা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? কিন্তু আমরা এটা বলে দিব যে আমার যদি দরকার হয় অনলি এক্স, দেন আমি এক্সটা বলে দিব, ঠিক আছে? আমার দরকার কি, যেটা দরকার ছিল সেটা আমরা এখানে বলে দিব, দ্যাটস অল। আমরা পুরোপুরি একটা জিনিস পেয়ে গেলাম যেরকমটা আমার দরকার ছিল এইখানে। এবার আপনারাই বলেন, এটা দেখে বাকি যে কাজটুকু আছে এই কাজটুকু আমরা কিভাবে করতে পারবো? এর একটা লাগবে, সে 3 লাগবে, 3/9 হয়তো করা যাবে, বা 2/10 হয়তো, বা জিপকে ভাগ করে নিতে হবে, তাই না? একটা হবে 2 আর একটা হবে 10। সো 2 দিয়ে 2 এর মধ্যে আমরা এই প্রোফাইলের এই কাজগুলো করব। স্ট্রাকচার আমি দাঁড় করাই দিই, হ্যাঁ, খুব সিম্পলি যদি আমরা করি লেফট সাইড বার, তাহলে আমার এর কাজ কি শেষ? এই পর্যন্ত 12 শেষ। ওকে, ক্লিয়ার ফিক্স করার প্রয়োজন নেই, কারণ এখানে আমার কোনো বাকি নাই। আচ্ছা, বাকি মানে বুঝছেন তো? 12-র মধ্যে কোনো কিছু হাতে রাখা নাই তো এই পাশে, ক্লিয়ার ফিক্স নাই। আচ্ছা, ডিপ সাপোজ 2 দিলাম, আর একটা দিলাম কত? 10। লেফট সাইড বার, আর একটা হলো RS। একটা ক্লাস নেই কমন।
কমন দিলাম এই কারণে যে আমার এখানে তো একটা হাইট লাগবে, দুইটারই সেম হাইট দিতে হবে না? তা নাহলে এই দুই হাইট আমার দুই পাশে লেখা লাগতো, দুই জায়গায় একই জিনিস কোড লেখা লাগতো। কমন দিলাম এস হাইট হবে ধরো 500 পিক্সেলস। কমনের দুইটাই একই হাইট, তাই তো? আর একটা এলএস এর ব্যাকগ্রাউন্ড কালার আলাদা, আর আরএস এর ব্যাকগ্রাউন্ড কালার আলাদা। এলএস এর ব্যাকগ্রাউন্ড কালার কি? এটাও খানিকটা ইমেজের মতোই, বাট আমরা আপাতত কালার দিয়ে কাজ সারি। এলএস এর কালার এফ, তার মানে সাদা, তাই তো? সব জায়গায় সাদা, ওকে ফাইন, সাদা। সাদা হইলে তো দেওয়ার প্রয়োজন নাই। আর এটা কি? অ্যাশ, ঠিক আছে। এলএস আর একটা কি? এটা হচ্ছে লেফট সাইড বার, এটা হচ্ছে রাইট সাইড বার। এটা আবার ঝামেলা আছে, এটা পুরো সব জায়গায় কিন্তু একই রকম না। যেমন এই জায়গায় আবার সাদা, ঠিক আছে, এই জায়গায় আবার এরকম। সো আমরা দরকার নাই, এটা এটা করা যায়, এটা আর একটা সিস্টেম আছে। হ্যাঁ, ও আরো আছে, আরো সিস্টেম আছে, ওগুলো আপাতত দরকার নাই। তো ধরো যে আমার যেটা আছে এটাই সিসি আমরা নিলাম, ঠিক আছে। এখানে গেল, আর এখানে একটা কি দেখা যাচ্ছে? এটা একটা বর্ডার দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি এই ক্লাসটা একটা বর্ডার রাইট দেই এলএস এ, সো বর্ডার কালারটা কি? শুধুমাত্র কোথায় দিব বর্ডারটা? বর্ডার রাইটে। বর্ডার আছে, হ্যাঁ, কিন্তু এই কালার আর বর্ডারের কালার যদি সেম হয় তাহলে তো বোঝা যাবে না। যাবে? বর্ডারের কালার তো সেমই ধরে। না, ওরা যা দিচ্ছে ওইটাই দিতে হবে। বর্ডার কেমন আসছে আগে দেখে নি। 1 পিক্সেল সলিড চেক করে নি যে এটা হয়েছে কিনা। হ্যাঁ, বর্ডার আসছে, কিন্তু কালার সেম হওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে। এই কালারের সাথে ওই বর্ডারের কালারটা সেম আছে। যাই হোক, আমরা এখন বুঝতেছি যে এখানে একটা ডিভাইডেশনটা আছে, ঠিক আছে। সো এখন আমরা বাম পাশে যা যা রাখবো সেটা রাখতে পারি, ডান পাশে যা যা রাখবো সেটা আমরা রাখতে পারি। এখন কি পারা যাবে? এর মধ্যে কন্টেইনার গুলো কিভাবে দেবো? এখানে আছে কি আমাদের একটা ফর্ম আছে, বামে আছে কতগুলো মেনু, এরকম। এটাকেও আবার কয়েক ভাগে আমরা ভাগ করব, প্রত্যেকটা জিপ থাকবে। এই যে প্রোফাইলের জন্য একটা জিপ, প্রোফাইলের জন্য, প্রোডাক্ট রেজিস্ট্রেশন, এগুলোর জন্য এক একটা জিপ। বাট আপনাদের জন্য একটু প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে হোভারে এটা দেয়া, হোভার করলাম, এখানে একটা ছবি চলে আসবে, ঠিক আছে। তো ওগুলো এখন না পারলেও প্রবলেম নাই, এগুলো আস্তে আস্তে কাজ করতে করতে শিখে যাবেন। এই যে এইখানে একটা ব্যাপার আছে, এগুলো তো একটা ফর্ম। এই টেক্সট বক্স আমরা বানাবো কি করে, কেউ বলতে পারবে? না, বুটস্ট্র্যাপ না, এখানে বুটস্ট্র্যাপের ডিজাইন আর এই ডিজাইনটা ডিফারেন্ট হবে।
কারণ কি, কারণ বুটস্ট্র্যাপের ফর্মের যে ইয়ে আর এর কি এক না, সো এখানে আপনাকে ইমেজ ইউজ করতে হবে। একটা দেখাই দিই আমি। হ্যাঁ, সাপোজ যদি বুটস্ট্র্যাপ আমরা ইউজ করি তাহলে কি হবে, রাইট সাইড কই আমার, এই যে এইখানে যাবে, তাই তো? এইখানে আমাদের অন্যান্য পেজে যে সমস্ত কোড আছে সেখান থেকে আমি নিয়ে আসি একটা। আচ্ছা, আমি আমার মনে আছে, হ্যাঁ আমি এগুলা দিই। একটা জিবের মধ্যে আমরা নেই, ঠিক আছে? কেন জিবের মধ্যে নেব পরে বলছি। পুরো ফর্মটাকে একটা আমরা জিবের মধ্যে যদি নেই তাহলে কি হবে, যাতে আমরা পুরো ফর্মটাকে ইচ্ছা মতো মুভ করাইতে পারি। হ্যাঁ, এটা আমার বুটস্ট্র্যাপের ডিজাইন। এই সৈকত, এটা আমার কিসের ডিজাইন? বুটস্ট্র্যাপের ডিজাইন। তো বুটস্ট্র্যাপের ডিজাইন কি আমার পিএইচডি ডিজাইনের সাথে মিল আছে? নাই। এটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, এটাকে কিভাবে করা যায়, আমাদের কাস্টম কোড লিখতে হবে, তাই তো? সো কাস্টম কোড লিখতে গেলে আমি যেটা করবো, প্রথমে একটা ফর্ম নিলাম, এই ফর্মের মধ্যে একটা জিপ নিলাম, ঠিক আছে? জিপটাও, জিপের কি কাজ, এগুলোকে বলে টেক্সট বক্স। আমার ইচ্ছা মতো দিতে পারি, ঠিক আছে? এটা নিলাম, নেওয়ার পর এখানে কি হবে, ইনপুট নিব, টাইপ হবে যা টেক্সট, ক্লাস দিব আমার ক্লাস কাস্টম টেক্সট বক্স, কাস্টম টেক্সট বক্স। বুঝে সব দিয়ে নিয়ে আমি বানাবো, এটা সিএসএস লিখবো, এই জন্য কাস্টম বানাই নিলাম না, নিলাম। নেওয়ার পরে এখন এটা হচ্ছে আমার বানানো একটা বক্স। আমার বানানো বক্সের ডিজাইন কি হবে, এরকম হলো, তাই তো? এটাকে কি দিতে হবে, লেবেল দিতে হবে, লেবেল নেম, এরকম। এখন এইখানে যদি আমাকে করতে হয় তাহলে এই দুটাকে আমার মনে হয় যে এটা ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে আগে কি করতে হবে, পুরো জিপটাকে কোথায় নিয়ে আসতে হবে, সেন্টারে নিয়ে আসতে হবে, তাই তো? সো এটা আমার কি আছে, এটা প্যারেন্ট জিপ আছে না, এই যে জিপটা, এই জিপটা হলো আমার পুরা প্যারেন্ট জিপ। এখন এইটাকে যদি নর্মালি আমি কন্টেইনার দিয়ে দিই তাহলে কিন্তু একটা দুই পাশে একটা ভাগ হয়ে যাবে, মোটামুটি একটা সেন্টারে চলে আসবে। সো আমরা এখানে একটা জিপ দিয়ে দিই কন্টেইনার দিয়ে এটা ইনিশিয়ালি আমরা একটা মুভ করালাম, ইনিশিয়ালি এটা হচ্ছে জিপ গেল। এখন জিপের পরে আমাকে আরো কি করতে হবে, এটাকে আরো সেন্টারে নিয়ে আসতে হবে। আরো সেন্টার নিতে গেলে আমাকে মার্জিন ইউজ করতে হবে, ঠিক আছে? আমরা এখান থেকে মেপে নিব কতটুকু যাবে আমার এই সাইড দিয়ে। ধরো ওদের আছে এখানে কত,
এটার সাথে আমাদের মেলবে না এখানে, কারণ হলো আমরা অলরেডি একটা ইয়ে করে ফেলছি, কি বলে এটারে, আমরা তো অলরেডি কন্টেইনার দিয়ে এখানে একটা মুভ করিয়ে ফেলছি। সো আমরা এটাকে কি করতে পারি, আমরা আমাদের মতো মার্জিন দিয়ে দেখি। যেহেতু দুইটাই লাগবে, সো মার্জিন প্রথমে উপর থেকে দিয়ে আমরা 10%, রাইট 0, বটম 0, এখানে দিই 50%। মার্জিন দিয়েছি, মার্জিন দিব না, প্যাডিং দিব, ঠিক আছে। তাহলে 40% দিলে আমার হবে। সে এখান থেকে 15% দিলাম আপাতত, 10% দিয়ে রাখলাম, ঠিক আছে। 15 আর 14, তাই তো। সো কন্টেইনারের সাথে আরেকটা ক্লাস নেই, টেক্সট কন্টেন্ট। PHP টু HTML বোঝা গেছে, এটা কিন্তু পুরোটাই কাস্টম। কারণ কি, ক্লায়েন্ট যেরকম চাইছে ওরকম করে। কিন্তু এখন যদিও যারা ডিজাইন করে ওরা বুটস্ট্র্যাপের কনসেপ্ট মাথায় রেখেই করে। সো এখনকার ডিজাইনগুলোর এত কোড লেখা লাগে না, এটা যখন ছিল তখন বুটস্ট্র্যাপের আগের ডিজাইন, ঠিক আছে। সো টেক্সট কন্টেন্টে আমরা যদি এটা দিই, আমরা এখান থেকে যে কোড লিখছিলাম এটা এখান থেকে কি করব, এখন কপি করে নিয়ে চলে আসবো। সেটা আমাদের কি হয় নাই, কাজ করে নাই, তাই তো। দিব, তার আগে কোডটা তো পাইতে হবে। ও, আমাদের তো বানান ভুল ছিল। ঠিক আছে, এখন একটা টেক্সট বক্সে আমরা ডিজাইন করি। হ্যাঁ, সে মনে করো ফন্ট আমার ঠিক আছে, ফন্ট টান্ট পরে, এই টেক্সট বক্সটা ঝামেলা, টেক্সট বক্সটা একটু কঠিন। টেক্সট বক্সে এখানে দেখলাম যে কি করা, একটা ইমেজ নেওয়া হয়েছে। সো একইভাবে এই ইমেজটাও আমরা কি করব, কেটে নিব। হ্যাঁ, ইনপুট ক্লাস দিয়ে দিতে হবে। এই হচ্ছে আমার পুরো টেক্সট বক্সটা। পুরো টেক্সট বক্স আমার দরকার আছে, একই তো ডিজাইন। তাহলে আমরা কি করব, আগের মতো 1 পিক্সেল কেটে নিব। পাঁচ পিক্সেল কেটে নিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না এইগুলা এখন আপনার যেগুলো হয় টেক্সট বক্স এরকম দেয় না, বেসিক্যালি এরকম ডিজাইন করে না। কারণ টেক্সট বক্সের জন্য এত টাইম দেয় না, ওরা ওই বুটস্ট্র্যাপে যা আছে ওই ডিজাইন মেরে দেয়। এখন যারা ডিজাইন করে, এখন তো ওরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, তো যে লাইব্রেরি ইউজ করে ওরা ওই বুটস্ট্র্যাপ লাইব্রেরির সাথে লিঙ্ক করা। এই জন্য ডিজাইনগুলো এখন যে মডার্ন ডিজাইনগুলো কি হইতো, বুটস্ট্র্যাপ বসাই দিতাম, হয়ে যেত, ক্লাস ধরাই দিলে হয়ে যেত। সো আমার আরো এর জন্য টেক্সট বক্স বানানোর জন্য এত কাজ করা লাগতো না। বাট এটা করালাম এই জন্য যে এতে ক্ষুদ্রা জিনিসগুলো যেন আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, আগের গুলো করলে এটা সুবিধা যে বেসটা স্ট্রং হয়, ঠিক আছে। সো টেক্সট flg.png
সো আমরা এখানে কি আছে, ইনপুট টাইপ কাস্টম টেক্সট বক্স একটা ক্লাস বানানো আছে, তাই তো? এই ক্লাসের এখন আমরা ছবিটা বসাইতে পারবো কি করে? এই ইমেল বলবো, এটা কিভাবে করব? ইমেল কাস্টম টেক্সট বক্স, এই কাস্টম টেক্সট বক্সটা আমরা, এই যে আমার বক্স আছে এই বক্সটা এটার মতো করব, আমরা বানাইতে চাই, তাহলে কি করণীয় আমাদের? এটার মতো করতে চাই। প্রথমে দরকারের উইথ, হাইট উইথ তো আছেই, এর হাইট ছিল কত? কোনটা? কেন? এই দেখো, এই যে এই ইমেজটার উইথ হাইট কত? 382/31। উইথ ছিল কত? 382। তাহলে আমার এই কাস্টম উইথ বক্সের উইথ কত হবে? 382 পিক্সেল। আর হাইট কত? 31 পিক্সেল। সো এটা দিলাম, দেওয়ার পরে আমার কি যাবে? ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এক ধাপ পিছনে img text flg.png। রিপিট এক্স দেয়নি তো, রিপিট এক্স দিতে হবে। রিপিট এক্স তো করছে, তাই না? আচ্ছা, ওর আমার কোনো বর্ডার নেই, তাহলে বর্ডার নাম দিয়ে দিতে হবে। কিন্তু ছবিটা কাটা হয় নাই মনে হচ্ছে ঠিকঠাক। ধার বোঝা যাচ্ছে ছবির? না, ছবির ধার তো বোঝার কথা না। না হলে ডাইরেক্ট মেরে দিব, সমস্যা কি? না হলে ডাইরেক্ট মেরে দিলাম, ব্যাস। হয়েছে? হয়েছে না? ওর মতোই হয়েছে। নেম ফন্ট, নেমের ফন্ট চেঞ্জ করে দিলে ওর মতো হয়ে যাবে, কালার চেঞ্জ করে দিলে, এগুলো তো সিম্পল। হ্যাঁ, এখন বারবার এটা কপি করবো, পেস্ট করবো, কপি করবো, পেস্ট করবো, একই রকম। আর একটা বানাইতে পারলে বাকিগুলো বানানো তো খুবই ইজি। এই এখন এই প্রত্যেকটা এখানে আমরা কি করছি, এটা ফাঁকা লাগবে, তাই তো? তা আমরা পুরো জিনিসটাকে একটা জিপ তৈরি করছিলাম না? তো এই জিপের এখন যদি আমরা একটা মার্জিন দিয়ে দিই, যে মার্জিন টপ আর বটম, বা মার্জিন বটম দিয়ে যদি আমরা দেই, মার্জিন বটম দিলাম 15 পিক্সেল, ঠিক আছে না? তো এই সব জায়গায় একই ক্লাস আছে, সো আমার এই ক্লাসে বলে দিলেই তো আমার হয়ে যাচ্ছে। বারবার লেখা লাগবে? একবার লিখবো, হয়ে যাবে। টেক্সট বক্স মার্জিন টপ, সরি বটম, নাম চেঞ্জ করে দিলে হয়ে গেল। এবার জাস্ট একটু অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করলে আমার কিন্তু পিএইচডির মতো হয়ে যাবে। তো এরকম আর কি, যত সম্ভব চেষ্টা করা যায় আমরা ক্লায়েন্ট ডিজাইন দিলে তার মতো আমরা করার চেষ্টা করব, বুঝা গেছে?
এখন একটা ওয়েবসাইটের আমরা ডিজাইন পাইলে আস্তে আস্তে এরকম করতে পারবো না? যত প্র্যাকটিস করবেন আপনার হাতের কাজ তত শার্প হবে, তত ভালো হবে। এখন এটা আপনি জানেন, কিন্তু আমি বলবো না একদিনে আপনি হুবহু পিএইচডির মতো করতে পারবেন। এটা করতে গেলে এর জন্য কি করতে হবে? যারা দর্জির কাজ করে তাদের কি, যে বহুদিন ধরে কাজ করতেছে, ওর হাতের কাজ, ওর হাতের ফিটিং মেয়েরা ভালো বুঝবে, বা আমার নিজেরই, আমার কোনো দর্জি পছন্দ হয় না, হ্যাঁ, তো এরকম আর কি, তো ঠিক হয় না? আপনাদেরও হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, পিএইচডি টু HTML কিভাবে আমরা কনভার্ট করতে পারি।